অরুদ্ধ আর্তনাদ পর্ব ২ লিখেছেন উম্মে হাবিবা। বাবা, আমি বুঝি না ওই মহিলার মেয়ের জন্য আপনার এত দরদ কিসের? কই, আর নাতি নাতনিদের জন্য তো আপনার এত দরদ দেখি না। যে মহিলাটা বিয়ের ১ মাস পর পরপুরুষের সাথে পালিয়ে গিয়ে ৯ মাস পর একটা বাচ্চা নিয়ে এসে আপনাকে ধরিয়ে দিল, আর আপনিও তা মেনে নিলেন। আর কোনো কিছু না ভেবেই ওই মেয়েকে আমার ছোট ভাইয়ের মেয়ে বানিয়ে দিলেন। দুঃখিত বাবা, কিন্তু আমরা আপনার মতো এত দয়ালু না। কথাকে দেখলে ওর মায়ের কথা মনে পড়ে যায়। ও হুবহু ওর মায়ের মতো দেখতে হয়েছে। ওর মায়ের কারণে আমার ছোট ভাইটা কম কষ্ট পায়নি বাবা। কথা সাহিলের সাথে খাবার টেবিলের সামনে আসতেই বড় বাবার মুখে এমন কথা শুনে সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এমন কথা যে সে আজকে নতুন শুনছে তা নয়, জন্মের পর থেকেই এই কথাগুলো শুনে সে অভ্যস্ত। কিন্তু তবুও এখন এই সব কথা শুনলে নিজেকে আর ঠিক রাখতে পারে না। জাফর আলী খান রেগে রৌশন আলী খানকে কিছু বলতে যাবে, তার আগেই তিনি দেখতে পেলেন কথা কিছুটা দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারল কথা রৌশন আলীর সমস্ত কথা শুনে নিয়েছে। সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আর রৌশন আলীর তিক্ত কথার পরিপ্রেক্ষিতে জবাব না দিয়ে নরম গলায় কথার উদ্দেশ্যে বলল, আরে কথামণি যে, ওখানে দাঁড়িয়ে আছো কেন দাদু ভাই? এখানে এসো, আমার পাশে এসে বসো। কথা ধীর পায়ে হেঁটে খাবার টেবিলের সামনে এসে দাঁড়ালো। সে মাথা নিচু অবস্থায় বুঝতে পারছে যে উপস্থিত প্রায় সকলে বিরক্তিকর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু এটা তার কাছে নিত্যদিনের ব্যাপার। তাই চুপচাপ জাফর আলী খানের পাশের চেয়ারে গিয়ে বসল। ও বসার পরপরই জাফর আলী খান বাড়ির ছোট গিন্নি মরিয়ম খানকে চোখ দিয়ে আদেশ করলেন কথাকে খাবার দেওয়ার জন্য। মরিয়ম খানও বিরক্তিকর ভঙ্গি নিয়ে খাবার পরিবেশন করলেন। জাফর আলী খান এবার বেশ স্নেহের সাথে কথার মাথায় হাত বুলালো। জাফর আলীর স্পর্শ পেয়ে কথা মাথা তুলে তাকালো আর একটা মিথ্যা হাসি দিল। জাফর আলী খানও হেসে কথাকে ইশারা করল খাবার খাওয়ার জন্য। কথাও তার দাদু ভাইয়ের আদেশ অনুযায়ী খাবার খাওয়া শুরু করলো। এরপর খাবার টেবিলে আর তেমন কোনো কথা হলো না, কারণ জাফর আলী খান খাবারের সময় অযথা কথা বলা পছন্দ করেন না। সকাল 10টা। আবরার মাত্র পার্টি অফিসে এসে পৌঁছালো, আর তখনই তার পিএ, তথাকথিত আবরারের ডান হতেও বলা যায়, মুর্শেদ বলল যে আবরারের জন্য সকলে মিটিং রুমে অপেক্ষা করছে। আবরার একটা লম্বা শ্বাস ফেলে হেঁটে চলল মিটিং রুমের উদ্দেশ্যে। সে জানে সেখানে এমন এক মানুষের সাথে তার দেখা হবে যাকে সে পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করে। আবরার মিটিং রুমে পৌঁছাতেই দেখতে পেল সেখানে বিপক্ষ দলের লোকজন আর মন্ত্রী জাফর ইকবাল উপস্থিত, আর তার সাথে সেই লোকটাও উপস্থিত যেই লোকটাকে আবরার সবচেয়ে বেশি ঘৃণা করে, যে আবরারের দু চোখের বিষ। আবরার মিটিং রুমে প্রবেশ করে জাফর ইকবালের সাথে হ্যান্ডশেক করে তার জন্য নির্ধারিত স্থানে গিয়ে বসল। আবরার বসতেই মিটিং শুরু হলো। জাফর ইকবাল এবার সবার উদ্দেশ্যে বলে উঠলেন, আজকের মিটিংটা শুরু করার পূর্বে আমি কিছু কথা তোমাদের দুজনকেই বলতে চাই। আবরার, তুমি যেমন আমার সবচেয়ে পছন্দের একজন মানুষ, তেমনি আয়াজ তুমিও। তাই আজ তোমাদের দুজনের উদ্দেশ্যেই আমি কথা কিছু বলবো, আর আমার বিশ্বাস তোমরা আমার কথা মূল্যায়ন করবে। আয়াজ হলো আবরারের বিপক্ষ দল, আবার এও বলা চলে যে এই লোকটাকে আবরার ফায়াজ খান সব থেকে বেশি ঘৃণা করে। আয়াজ চৌধুরী আর আবরারের আরও একটি পরিচয় আছে, তা না হয় পরে জানা যাবে। জাফর ইকবাল এবার বেশ গম্ভীর সুরে বলে উঠল, আমি জানি তোমাদের মধ্যে নিজস্ব কিছু ঝামেলা আছে, কিন্তু আমি চাচ্ছি না
তোমরা তা রাজনীতির মধ্যে মিলিয়ে নাও। রাজনীতি আলাদা আর নিজস্ব মামলা আলাদা। তাই আমি তোমাদের আগেই বলে রাখছি, এবার নির্বাচনের জন্য কোনো বিশৃঙ্খলা দেখা না দেই। আমি এবার তোমাদের দুজনের নামের নমিনি জমা দিয়েছি। তাই তোমরা অতি নিষ্ঠার সাথে তোমাদের ভোটের কার্যক্রম চালিয়ে যাও। এটা মনে রেখো, আমি সততা নিয়ে কাজ করি, আর আমি চাইব তোমরাও সততার সাথে এবার নির্বাচনে অংশ নাও। আমি হয়তোবা তোমাদেরকে আমার কথাগুলো বোঝাতে পেরেছি, আশা করছি। লম্বা সময় ধরে কথা বলে জাফর ইকবাল থামলেন। আবরার জাফর ইকবালকে কিছু বলবে তার আগেই আয়াজ চৌধুরী বলে উঠল, আপনার মতের সাথে আমি সম্পূর্ণ একমত। আমি আপনার কথাগুলো যথাযথ পালন করার চেষ্টা করব, কিন্তু আমার বিপক্ষ দলকে আমি কোনোভাবে বিশ্বাস করি না। তাই আপনাকে একটা কথা আগেই ক্লিয়ার করে দিচ্ছি, বিপক্ষ দল আমার পথে বাধা হয়ে দাঁড়ালে আমিও কিন্তু ছেড়ে দিব না। আয়াজ চৌধুরীর কথা শুনে আবরারের রাগে কপালের শিরা ফুলে উঠেছে, কিন্তু সে চাচ্ছে না এই সময়ে তার রাগ প্রকাশ করতে। এত কষ্টের পর তার কাঙ্ক্ষিত জিনিসটা সে পেতে যাচ্ছে, এত সহজে তো সেটা হারাতে দিতে পারে না। তাই চুপচাপ মাথা ঠান্ডা করে বসে রইল আর বলে উঠল, জাফর ইকবাল ভাই, আপনি আমাকে চিনেন 2 বছর হতে চলল, তাই আমার সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা রয়েছে। আপনি আমার দিক থেকে একদম নিশ্চিন্ত থাকুন। আপনি আমার দিক থেকে একদম নিশ্চিন্ত থাকুন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই নাও তোমাদের নমিনির ডকুমেন্ট। আর 1 মাস পর ভোট, তাই কাল থেকেই ভোটের প্রচারে লেগে পড়ো। আর আজ আমি উঠি, আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে। এই বলে জাফর ইকবাল আবরার আর আয়াজ চৌধুরীর কাছ থেকে বিদায় নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আবরারও রুম থেকে বের হতে নিবে, আর তখনই আয়াজ চৌধুরী পেছন থেকে তাচ্ছিল্যের সুরে বলে উঠল, তা আবরার আয়াজ খান, আপনার সেই মূল্যবান মানুষটা কেমন আছে, যার জন্য সুদূর প্রদেশ থেকে এখানে ছুটে আসলেন? এসেছেন তো ভালো কথা, কিন্তু এই আয়াজ চৌধুরীর হাত থেকে তাকে কতদিন বাঁচিয়ে রাখবেন? আপনার সেই পাখিকে একদিন না একদিন এই আয়াজ চৌধুরীর হাতে পড়তেই হবে। আয়াজ চৌধুরীর কথা শুনে আবরার রাগে হাত মুষ্টি করে রেখেছে। রাগে তার ফর্সা চেহারা লাল হয়ে উঠেছে। আবরারের ডান হাত মুর্শেদ তো ভয়ে কাঁপছে। আয়াজের ভয়ে না, না, আবরার রাগের বশে আয়াজ চৌধুরীর জান কবজ করবে সেই ভয়ে। কিন্তু মুর্শেদকে অবাক করে দিয়ে আবরার বেশ ঠান্ডা স্বরে আয়াজ চৌধুরীর উদ্দেশ্যে বলে উঠল, স্বপ্ন দেখা ভালো, কিন্তু তা নিজের যোগ্যতা অনুযায়ী। আর এটাও মনে রাখিস, আমি কিন্তু সেই 10 বছর আগের আবরারই আছি, একটুও বদলাইনি। তাই নিজের সীমানার মধ্যে থাক। পুরনো আবরারকে আর জাগ্রত করিস না, না হলে এবার তোর লাশটাও কেউ খুঁজে পাবে না। কথাগুলো বলে আবরার রুম থেকে চলে গেল, আর তার পেছনে মুর্শেদও চলে গেল। আর আয়াজ চৌধুরী আবরারের চলে যাওয়ার পথের দিকে একটা বাঁকা হাসি দিল। সেই হাসির মানে একমাত্র সেই জানে। অন্যদিকে কথা তার রুমের বারান্দায় বসে আবারও তার ক্যানভাসে রং দিয়ে তার আবেগ আঁকছে, আর সেই তার কণ্ঠে শুনতে পেল একটা গান, গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এ বুকেরই বা পাশেতে তোমার নামই জপে। গানটা শুনতে পেয়ে ও কথা বুঝতে পারলো গানটা কে গেয়েছে, কিন্তু তাতে সে কোনো ভাবান্তর দেখালো না। আপন মনে সে তার কাজ করতে লাগলো। আর সেই গান গাওয়া ব্যক্তিটি কথার বারান্দায় পা ধুলাতে লাগলো, আর পা ধুলাতে ধুলাতে বলল, আমার প্রেমে সারা নাই বাদিস, অন্তত আমার উপস্থিতি উপেক্ষা করিস না। আমি সহ্য করতে পারি না, কিন্তু তোর আমাকে উপেক্ষা করাটা আমি সহ্য করতে পারি না। মনটা বড্ড পুড়ে।
উক্ত উক্তির কথা বলা শেষ হতেই কথা লোকটার দিকে চোখ তুলে তাকাই। লোকটা হলো